বিসমিল্লাহির রহমানুর রাহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী থেকে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি সিলেট বোর্ড 2023 সালে 2 নম্বরে এসেছিল। গত ক্লাসে কিন্তু তোমাদের সিলেট বোর্ড 2023 সালের 1 নম্বর অঙ্কের সলভ দিয়েছি। আজকে 2 নম্বর অঙ্কের সলভ দেব। দেখো, 2 নম্বরে বলছে অর্পণ ট্রেডার্সের 2021 সালের 31 ডিসেম্বর তারিখের রেয়ামিল ও সমন্বয় সমূহ নিচে দেওয়া হলো। তাহলে নিচে একটা রেয়ামিল ও সমন্বয় দেওয়া আছে। রেয়ামিলের প্রথমে বলছে বিবিধ দেনাদার ও পাওনাদার। দেনাদার হলো 35,000 টাকা, পাওনাদার হলো 38,000 টাকা। তাহলে বিবিধ দেনাদার হলো চলতি সম্পদ আর পাওনাদার হচ্ছে চলতি দায়, দুইটাই কি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এরপর আছে আসবাবপত্র, এটা স্থায়ী সম্পদ, এটাও আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। এরপর দেওয়া আছে 6% বন্ধকি ঋণ কত টাকা, 50,000 টাকা, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কিন্তু এখানে ব্র্যাকেটে বসে 1/4/2021 6% বন্ধকি ঋণ, তাহলে এখানে বন্ধকি ঋণের সুদ দিতে হবে। 6% বন্ধকি ঋণ, এটা 50,000 টাকা, 6% করলে তোমার 1 বছরের সুদ বের হবে। সেখানে আবার ব্র্যাকেটে বলে দিছে 1/4/2021, অর্থাৎ মার্চ পর্যন্ত আগে সুদ দিছে। এখন তোমার সুদ দিতে হবে এপ্রিল থেকে শুরু করে 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত। তাহলে 9 মাসে সুদ হচ্ছে। প্রথমে 50,000 টাকা 6% করলে তোমার 1 বছরের সুদ বের হবে। তাহলে এই 1 বছরের সুদকে 12 দ্বারা ভাগ করে 9 দ্বারা গুণন করলে বন্ধকি ঋণের সুদ পেয়ে যাবা। তাহলে এই বন্ধকি ঋণের সুদ এটা যাবে অন্যান্য ব্যয়ের মধ্যে, আবার যাবে চলতি দায়ের মধ্যে। এরপর দেখো আছে দালান কোঠা 80,000 টাকা, এটা স্থায়ী সম্পদ, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। হাতে নগদ আছে 18,000 টাকা, এটা আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। উত্তোলন ও মূলধন, উত্তোলন দেওয়া আছে 30,000 টাকা, মূলধন দেওয়া আছে 2,60,000 টাকা, এগুলো যাবে মালিকানা সত্ত্বের মধ্যে। এই দুইটাই উত্তোলন ও মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। সাধারণ সঞ্চিতি, এটাও মালিকানা সত্ত্বের মধ্যে, মালিকানা সত্ত্বের সাথে যোগ হবে। আয়কর, আয়করের আরেক নাম হচ্ছে উত্তোলন, এটাও কি মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। অতিরিক্ত মূলধন, এটা মূলধনের সাথে যোগ হবে, এটাও কি মালিকানা সত্ত্বের মধ্যে যাবে। এরপর দেওয়া আছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি 2 লক্ষ টাকা, এটাও স্থায়ী সম্পদ, এটা কোথায় যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। এখন দেখবো সমন্বয় কি বলছে। সমন্বয় বলছে 1 নম্বর সমন্বয় বলছে স্থায়ী সম্পদের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে স্থায়ী সম্পদ যেগুলো আছে সেগুলোর উপর 10% অবচয় ধার্য করতে হবে। এই অবচয় যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। আবার আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদ থেকে এই অবচয়টা বাদ দিতে হবে। এর মানে হচ্ছে যে সমন্বয়ে যেগুলা আছে সেগুলোর কাজ সর্বনিম্ন 2 জায়গাতে হবে। তাহলে বিষয় দায় বিবরণীতে হবে, আবার আর্থিক অবস্থার বিবরণীতে হবে, তবে সর্বোচ্চ 4 জায়গাতেও হতে পারে। 2 নম্বর সমন্বয়ে বলছে বন্ধকি ঋণের সুদ বকেয়া রয়েছে। তাহলে বন্ধকি ঋণের সুদ, এই যে এখানে আছে বন্ধকি ঋণ, এটা সুদ বকেয়া আছে, তাহলে বকেয়া বন্ধকি ঋণের সুদ অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে, আবার চলতি দায়ের মধ্যে যাবে। এরপর দেখো 3 নম্বর সমন্বয়ে বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা এবং বাজার মূল্য 15,000 টাকা। তাহলে এখানে এই সমাপনী মজুত পণ্য আমরা কত টাকা ধরবো। এখানে টাকার পরিমাণ দুইটা দেওয়া আছে, 20,000 টাকা এবং 15,000 টাকা। রক্ষণশীলতা নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটি ধরতে হয়। তাহলে সমাপনী মজুত পণ্য কোনটা ধরবো আমরা, এই 15,000 টাকা ধরবো। এটা বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ যায়, আবার চলতি সম্পদের মধ্যে যাবে। ব্যবসায় হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 3,000 টাকা, যেটা হিসাবভুক্ত হয়নি। তাহলে জীবন বীমা প্রিমিয়াম উত্তোলনের মতো কাজ হবে। তাহলে এই জীবন বীমা প্রিমিয়াম একবার হাতে নগদ থেকে বাদ দিতে হবে, যেহেতু ব্যবসা হতে প্রদান করছে। হাতে নগদ অথবা নগদ তহবিল থেকে বাদ দিতে হবে। আর একবার এটা মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, উত্তোলনের মতো কাজ হবে। এখন দেখো প্রশ্ন বলছে উপযুক্ত তথ্যের আলোকে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করে। তাহলে প্রথমে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। খ নাম্বার বলছে হিসাবকালের শেষ তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা। তাহলে আর্থিক অবস্থার বিবরণী এটা আংশিক করতে হবে, মোট সম্পদের পরিমাণ শুধু বের করতে বলছে। দায় প্লাস মালিকানা সত্ত্ব কিন্তু এখানে বের করা লাগতেছে না, অর্থাৎ অর্ধেক করতে হবে। এরপর দেখো গ নম্বর বলছে নিট মুনাফা 30,000 টাকা ধরে অর্পণ ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণ প্রস্তুত করো। তাহলে প্রথমে ক নম্বরে আসা উপযুক্ত তথ্যের আলোকে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে চলতি দায় প্রথমে আছে পাওনাদার আছে 38,000 টাকা। এরপর রেয়ামিলের ভিতর আর কোনো চলতি দায় নাই, বন্ধকি ঋণ, এটা দীর্ঘমেয়াদী দায়। কিন্তু এই বন্ধকি ঋণের সাথে যে ঋণের সুদ দিয়েছে সেটা হচ্ছে চলতি দায়।
তাহলে এই বন্ধকি ঋণের যে সূত্র বের হবে সেটা চলতি দায়। দেখো বিবিধ পাওনাদার ছিল 38,000 টাকা আর বন্ধকি ঋণের বকেয়া সুদ 50,000 টাকার 6% গুণন করলে হবে 6% বের করলে হবে তোমার 1 বছরের সুদ। তাহলে এই 1 বছরে যে সূত্রটা বের হয় সেটাকে 12 দ্বারা ভাগ করে 9 দ্বারা গুণন করলে হবে 2250 টাকা। তাহলে 38,000 থেকে 2250 টাকা বাদ দিলে কত হয়, সরি 2250 টাকা এটা যোগ করতে হবে, এটাও চলতি দায়। পাওনাদারও চলতি দায়, বন্ধকি ঋণের বকেয়া সুদ এটাও চলতি দায়। তাহলে দুইটা যোগ করলে কত হয় 40,250 টাকা। এরপর খ নম্বর বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো এখানে মোট সম্পদ পর্যন্ত তৈরি করতে বলছে, অর্থাৎ অর্ধেক অংশ। তাহলে এটা প্রথমে ছকটা দেখে নাও। প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, যেহেতু মোট সম্পদ পর্যন্ত শুধু বসে তাই আংশিক লিখবো এখানে ব্র্যাকেটে। তারপর 31 ডিসেম্বর 2021। আর্থিক অবস্থার বিবরণী যেহেতু একটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয় সেহেতু এখানে সমাপ্ত বছরের জন্য লেখা যাবে না। যেমন বিষাদায় বিবরণীতে আমরা কিন্তু লিখি এত এত সালের এত তারিখে সমাপ্ত বছরের জন্য, কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে সেটা লেখা যাবে না, কারণ এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য করা হয়। তাহলে দেখো আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে উপরে লিখবো সম্পদ সমূহ। সম্পদ সমূহ লিখে প্রথমে লিখতে হবে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ এখন দেখবো কি কি আছে রেওয়া মিলের ভিতর। দেখো প্রথমে একটা আছে আসবাবপত্র, তারপর আছে দালান কোঠা, যন্ত্রপাতি, তিনটা স্থায়ী সম্পদ আছে। সমন্বয় বসে স্থায়ী সম্পদের উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। তাহলে এই পুঞ্জীবিত অবস্থায় এটা স্থায়ী সম্পদ থেকে বাদ দিতে হবে। তাহলে প্রথমে দেখো আসবাবপত্র আছে 50,000 টাকা। তাহলে আসবাবপত্র 50,000 টাকা প্রথম ঘরে লিখবো, বাদ পুঞ্জীবিত অবস্থায় 50,000 টাকা 10%। তাহলে 50 থেকে 5,000 টাকা বাদ দিলে কত হয় 45,000 টাকা। এরপর দালান কোঠা ছিল 80,000 টাকা। এখান থেকে স্থায়ী সম্পদের 10% যেটা অবশ্যই ধরতে হবে সেটা হচ্ছে পুঞ্জীবিত অবস্থায়। তাহলে 80,000 টাকা 10% অবশ্যই কত হয় 8,000 টাকা। তাহলে 80 থেকে 8,000 টাকা বাদ দিলে কত হয় 72,000 টাকা। এরপর যন্ত্রপাতি ছিল 2 লক্ষ টাকা, এটার 10% কত হয় 20,000 টাকা। তাহলে পুঞ্জীবিত অবস্থায় হলো 20,000 টাকা। 2 লক্ষ থেকে 20,000 টাকা বাদ দিলে কত হয় 1,80,000 টাকা। তাহলে স্থায়ী সম্পদ তিনটা ছিল, এই তিনটার যোগফল কত হয় 2,97,000 টাকা। মোট স্থায়ী সম্পদ 2,97,000 টাকা। এরপর আসবে চলতি সম্পদ। চলতি সম্পদ কি কি আছে রেওয়া মিলের ভিতর দেখবো। দেখো যদি কোনোটার সাথে কাজ হয় সেক্ষেত্রে সেটা প্রথমে লিখবো, আর যদি কাজ না থাকে সরাসরি দ্বিতীয় ঘরে লিখবো। দেখো চলতি সম্পদ প্রথমে আছে হাতে নগদ। হাতে নগদ এটার সাথে আবার সমন্বয়ে কাজ আছে। 4 নম্বর সমন্বয়ে বসে দেখো ব্যবসা হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছে 3,000 টাকা, যেটা হিসাবভুক্ত হয়নি, তাহলে এটা হাতে নগদ থেকে বাদ দিতে হবে। দেখো হাতে নগদ ছিল 18,000 টাকা, বাদ জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা, তাহলে কত হয় 15,000 টাকা। এরপর দেখবো আর কোনো চলতি সম্পদ আছে কিনা। দেখো রেওয়া মিলের ভিতর এরপর আছে আর একটা আছে বিবিধ দেনাদার। প্রথমে ছিল বিবিধ দেনাদার 35,000 টাকা। এরপর রেওয়া মিলের ভিতর আর কোনো নাই। সমন্বয়ে আছে একটা সমাপনী মজুত পণ্য 15,000 টাকা। তাহলে দেখো বিবিধ দানাদার 35,000 টাকা আর সমাপনী মজুত পণ্য হলো 15,000 টাকা। এই তিনটা যোগ করলে কত হয় 65,000 টাকা। এটা হলো মোট চলতি সম্পদ। এরপর দেখবো কোনো অলিক সম্পদ অথবা ভুয়া সম্পদ আছে কিনা। দেখো রেওয়া মিলের ভিতর কোনো অলিক সম্পদ অথবা ভুয়া সম্পদ নাই, সেক্ষেত্রে এটাই মোট সম্পদ দিতে হবে। তার 2,97,000 এর সাথে 65,000 টাকা যোগ করলে কত হবে 3,62,000 টাকা। তাহলে মোট সম্পদ কত হচ্ছে 3,62,000 টাকা। এরপর আসো গ নম্বরে। দেখো গ নম্বরে বলছে নিট মুনাফা 30,000 টাকা ধরে অর্পণ ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে নিট মুনাফা হচ্ছে 30,000 টাকা। মালিকানা সত্ত্বের পরিবর্তন কেমনে তৈরি করব, এটা মালিকানা সত্ত্বে অর্থাৎ মূলধনের সাথে আয়গুলো যোগ করব, ব্যয়গুলো বাদ দিব, তারপরে উত্তোলন বাদ দিব। এখানে আবার নিট মুনাফা যেহেতু দিয়ে দিয়েছে তাহলে নিট মুনাফার সাথে আয় ব্যয়ের কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে নিট মুনাফাটা মূলধনের সাথে যোগ করব আর উত্তোলন বাদ দিলেই আমাদের কিন্তু মালিকানা সত্ত্ব বের হয়ে যাবে। আর প্রশ্নে যদি সাধারণ সঞ্চিতি থাকে সেক্ষেত্রে যোগ করে দিব শেষে। তাহলে প্রথমে এটার ছকটা আগে দেখে নাও।
প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম অর্পণ ট্রেডার্স, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এটা ছক হবে বিবরণ টাকা টাকা, টাকার ঘর দুইটা দেবা। দেখো প্রথমে মালিকানা সত্ত্বের মধ্যে আসবে মূলধন। দেখো মূলধন কত আছে, মূলধন আছে 2,60,000 টাকা। এটার সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে সেটা যোগ করে। দেখো অতিরিক্ত মূলধন আছে 55,000 টাকা, তাহলে এই 2,60,000 টাকার সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করো। মূলধন 2,60,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন 55,000 টাকা, তাহলে কত হলো 3,15,000 টাকা। এটার সাথে যোগ করবো নিট মুনাফা। দেখো নিট মুনাফা এটা প্রশ্নে দিয়ে দিছে, তাহলে যোগ নিট মুনাফা, এখানে ব্র্যাকেটে লিখবো প্রশ্ন প্রদত্ত কত টাকা, 30,000 টাকা। তাহলে 3,15,000 সাথে 30,000 টাকা যোগ করলে কত হয়, 3,45,000 টাকা। এখান থেকে বাদ দিব উত্তোলন। দেখো উত্তোলন এখন রেওয়া মিলের ভিতর কয়টা আছে। প্রথমে যে উত্তোলন দেওয়া আছে 30,000 টাকা, এটা হচ্ছে নগদ উত্তোলন। তাহলে উত্তোলন লিখে আন্ডারলাইন করব, লিখে নিচে লিখবো নগদ, নগদ উত্তোলন 30,000 টাকা। এরপর আর একটা আছে কি, আয়কর আছে 20,000 টাকা। আর সমন্বয়ে 4 নম্বর সমন্বয়ে আছে ব্যবসায় হতে জীবন বীমা প্রিমিয়াম প্রদান করছে, এই জীবন বীমা প্রিমিয়ামও উত্তোলনের মধ্যে যাবে, এটাও একটা উত্তোলন। তাহলে উত্তোলন পেলাম কয়টা, 3টা। তাহলে উত্তোলন নগদ আছে 20,000 টাকা, আয়কর নগদ 30,000 টাকা, আয়কর 20,000 টাকা, আর জীবন বীমা প্রিমিয়াম হলো 3,000 টাকা। তাহলে এই তিনটা যোগ করলে কত হয়, 53,000 টাকা। এখন 3,45,000 থেকে 53,000 টাকা বাদ দিলে কত হয়, 2,92,000 টাকা। এখন রেওয়া মিলের ভিতর দেখবো কোনো সাধারণ সঞ্চিতি আছে কিনা। দেখো সাধারণ সঞ্চিতি কত টাকা আছে, 30,000 টাকা। তাহলে এই সাধারণ সঞ্চিতি এটা যোগ করতে হবে। দেখো সাধারণ সঞ্চিতি 30,000 টাকা, 2,92,000 সাথে 30,000 টাকা যোগ করলে কত হয়, 3,22,000 টাকা। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব কত হলো, 3,22,000 টাকা। আজকের অঙ্ক এই পর্যন্তই। অঙ্ক বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে।